পার্কের একটা ব্রেঞ্চে বসে আছে ঈশান। হাতে মোবাইল ফোন। বসে বসে গেমস খেলছে ঈশান। আবার অপেক্ষা করছে একজনের জন্য। অফিস টাইমের আগেই এখানে এসেছে আজ। ফর্মাল পোশাকের বেশেই হাজির সে। ঘড়িতে সময় দেখে ঈশান। কাঙ্ক্ষিত মানুষটির আসার অপেক্ষা যেন বাড়তে থাকে। হঠাৎ হাই হিলের আওয়াজ সামনে তাকায় ঈশান। ঘামযুক্ত মুখে মিষ্টি একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে তিথি। ঈশান কোনো রাগ করে না। সে চুপচাপ গেমস খেলতে থাকে। তিনি এবার পাশে বসে ঈশানের বাহু জড়িয়ে ধরে তিথি। তারপর জিজ্ঞেস করে, রাগ হয়েছে সাহেব? সরি, আসতে লেট হয়ে গেল। আমার রাগ করে লাভ কি? কেউ কি তার ধার ধারে? ঈশানের মুখ গোমরা কথা শুনে তিথি তেতে ওঠে। আমি কি এখন চলে যাব? ঈশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তিথির দিকে তাকায়। সম্পর্কের 2 বছরে এমনও কখনো হয়নি ঈশান রেগে আছে আর তিথি রাগ ভাঙিয়েছে। তিথি একবার সরি বলেই বিষয় খালাস করে দেয়। এরপরও ঈশান রেগে থাকলে উল্টো তিথি তাকে ঘাটের জল খাওয়ায়। এত লেট কেন তিথি? তুমি জানো আমি কতক্ষণ ব্যাপী তোমার জন্য অপেক্ষা করছিলাম? আর একটু পরে অফিসের জন্য বেরোতে হবে। সকালে 2 বার দেখা করো, তাতেও লেট কেন? ঈশানের এত প্রশ্নের জবাব তিথি দিতে পারে না। মুখটা মলিন করে ঈশানের দিকে তাকিয়ে থাকে। ঈশানের এবার মায়া হয়। কণ্ঠ নিচে নামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার চিতাবাঘিনীর? মন ভালো নেই? তিথি ডানে বায়ে মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করে। ঈশান কিছু বলবে তার আগেই তিথি গতকাল ইনায়ের সাথে যা কিছু হয়েছে সব ঈশানের সাথে প্রকাশ করে। ঈশান সব কিছু শুনে নিরুত্তর রইল। তিথির কাজটা আসলে ঠিক হয়নি, তবুও সে ভিতরে ভিতরে অনুতপ্ত হওয়াতে ঈশান খুশি হয়। আমার কিছুই ভালো লাগছে না ঈশান, খুব খারাপ করেছি আমি ইনায়ার সাথে। কি নাম বললে? অকপটে জানতে চাইল ঈশান। তিথির নামটা বলল। ঈশানের মাথায় হাত, 2 2 4 মিলে এসে সে অনেক আগেই তিথির মুখে শুনেছিল জায়ান তাদের এক কাজিনকে তিথির সাথে রাখতে বলেছে। আবার ফাহাদও ইনায়াকে বলেছিল তার বোনের সাথে ইনায়াকে দেবে। এত কিছু ঈশান কেন খেয়াল করলো না? আবারও ইনায়ার জন্য মনটা খারাপ করে ঈশানের। সে রাগান্বিত হয়ে তিথিকে জিজ্ঞেস করে, তুমি জানো মেয়েটাকে? কে? জানতে চাই তিথি। ঈশান ঠোঁট নাড়িয়ে বলতে গেলেই তিথির ফোন বেজে ওঠে। তিথি পার্স থেকে ফোন তুলে কানে দিতেই থমকে যায়। কাপা গলায় বলে, আমি আসছি। ফোনটা রেখে হতদন্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে তিথি, কোনো সমস্যা? ভাইয়া হসপিটালে, গুলি লেগেছে, এক্ষুনি যেতে হবে। চল আমি নিয়ে যাচ্ছি। ঈশান চটজলদি তিথিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে তিথি কেঁদে ফেলে। ঈশান নিরুত্তর চুপচাপ তা দেখে শুধু। হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে জায়ানকে। অনেকটা রক্তক্ষরণে শেষ মুহূর্তে জ্ঞান হারিয়েছিল তার। ফোন দেবার 5 মিনিটের মধ্যেই তার দলের লোকগুলো এসে সেখানে উপস্থিত হয়েছিল। গাড়িতে জায়ানের পাশে বসে ইনায়া তখন ভাবছিল, কি বুঝে মানুষ রাজনীতিতে ঢুকে? শুধু একটা বুলেট, তারপরে জীবন শেষ। এর জন্যই সে তার বাবাকে এইসব থেকে সরিয়ে এনেছিল। হাসপাতালের করিডোরে পায়চারি করছে ফাহাদ আর মিজানুল করিম। মিজানুল করিম ফাহাদকে ইচ্ছা মতো ঝাড়ছে। মেয়র হয়ে যদি নিজের ভাইকে সে সেভে রাখতে না পারে, তাহলে জনগণের কি নিরাপত্তা দেবে ফাহাদ? অন্য বিষয় হলে বাবার সাথে ঝগড়া করত ফাহাদ, কিন্তু আজ অনেকটা চুপ সে রয়েছে। সে সময় নিধির সাথে ফাজলামো করে বাড়িতে না গেলে আজ এই পরিস্থিতি হতো না। মুহূর্তে প্রেস মিডিয়ায় ভরে গেছে হাসপাতালে। অনেক মানুষের ভিড় জমেছে। ইনায়া অতিরিক্ত বিরক্ত হয় এইসবে। পাশে মিনারা বেগম কাঁদছেন। নিজেকে এত ভেঙে ফেলেছেন না তিনি, খুব শক্ত হয়েই রয়েছেন। ইনায়া তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা খুঁজে পায় না, কারণ রাজনৈতিক ফ্যামিলি থেকে বিলং করা মানুষগুলোর কাছে এসব দুধ ভাত। তারা নিজেকে সবসময় সামলাতে জানে। হঠাৎ নিধি তার হাত ধরে বসে থেকে উঠিয়ে অন্য পাশে নিয়ে যায়। আচমকা ইনায়া ভয় পেলেও সামলে নেয়।
কই ছিলে নিধি? কতক্ষণ খুঁজলাম তোমাকে। আর বলো না ভাবি, ওই বজ্জাত মেয়র আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। জায়ান ভাইয়ের খবর পেতে আমাকে ফেলেই চলে এসেছে। এখন বলো, জীবনের প্রথম গোলাগুলির সম্মুখে পড়লে ফিলিংস কেমন? বিরক্তিতে মুখ কুঁচকালো ইনায়া। এমন আতঙ্কের সময় ফিলিংস আবার কেমন হবে? সে মুখ গোমরা করে বলে, আর কি, কুকুর বিড়ালেরও দাম আছে রাজনৈতিক মানুষগুলোর থেকে। একটা ট্রিগার চাপলেই লাইফ শেষ। ভাবা যায় এসব? নিধির এবার আপাদ মস্তক ইনায়াকে দেখে নেয়। সারা গায়ে রক্তে মাখামাখি, কালো জামা দেখে বোঝা মুশকিল। ভাবি ভাবি হলে চলো, কাপড় বদলাবে। ইনায়ের সামনে তাকায়। ডাক্তার ওটি থেকে বেরিয়ে এসেছে। ফাহাদ কথা বলছে তার সাথে। ইনায়া নিধি সেদিকে যেতেই শুনতে পায় ডাক্তার বলছে, জায়ান এখন বিপদমুক্ত, কয়েকদিন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। ওটি দেখে বের করে জায়ানকে ক্যাবিনে শিফট করানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। একজন একজন করে দেখতে যাওয়ার অনুমতি দিয়েছে ডাক্তার। মিজানুল করিম আর মিনহারা বেগম গেলেন জায়ানকে দেখতে। ফাহাদ পেছনে ফিরে ইনায়ার দিকে তাকায়। সরি ইনায়া, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি ভাইয়া। আর সরি কেন বলছেন? এটা আপনার কোনো দোষ নেই। আপনার ভাই যদি নেতাগিরি করে শত্রু কামাই করে, আপনার তো দোষের কিছু নয়। ফাহাদ ইনায়ার কথায় মান হাসলো। জায়ান গাড়ির কারিগর তো সে নিজেই। আজকে কেন জানি বাবার কথা ফাহাদের খুব মনে হচ্ছে। ফাহাদ ইনায়ের পেছনে দাঁড়ানো নিধিকে দেখে ভ্রু কুঁচকাল। এই মেয়ের খপ্পরে পড়ে আজকে তার এই দশা। ফাহাদ ইনায়ের দিকে ফের তাকিয়ে শান্ত স্বরে বলে, চলো জায়ানকে দেখবে। তুমি না থাকলে আজ কি হতো ভাবতেই শরীর কাঁটা দিয়ে উঠছে। ইনায়া মনে মনে হাসে। উল্টো জায়ানই তো তাকে প্রোটেক্ট করেছে। সন্ত্রাসীটার রাগ, সাহস, ধৈর্য সবই আছে। না হলে গুলি খেয়েও মানুষ এত শক্ত কথা বলে? ভাবছে ইনায়া। ইনায়া ফাহাদের সাথে যাবে। তখনই তিথি সেখানে দৌড়ে আসে। তার পেছনে ঈশান। ইনায়ার নিধি ঈশান আর তিথিকে দেখে একসাথে বেশ অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় নিধি। সে তীক্ষ্ণ চোখে ঈশানের দিকে তাকিয়ে থাকে। তিথি হাঁপাতে হাঁপাতে বলে, ছোট ভাইয়া ঠিক আছে তো? আপাতত আউট অফ ডেঞ্জার। ক্যাবিনে শিফট করা হয়েছে। তিথি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফাহাদের পাশে ইনায়ার আর নিধিকে দেখে অবাক হয়। নিধিকে সে চেনে। ঈশানের ফোনে নিধির অসংখ্য ছবি আছে। নিধির সাথে ইনায়ের কী সম্পর্ক ভাবছে তিথি। ঈশান মুচকি এসে ইনায়ের সামনে দাঁড়ায়। কেমন আছো তুমি? ভালো ভাইয়া। বাড়ির সবাই কেমন আছে? অকপটে জানতে চাইল ইনায়া। ঈশান মান হাসল। তার বাড়িতে ঝামেলা লেগেই রয়েছে। ইনায়ার চলে আসাতে যেন সবাই টুটে গেছে। সবাই ভালো আছে ইনায়া, কিন্তু তোমাকে মিস করছে খুব। আমি 2-1 দিন পরে নিধির সাথে যাব বাড়ির সবাইকে দেখতে, হাসি মুখে বলে ইনায়া। তিথি প্রশ্নবিদ্ধ মুখে ঈশানের দিকে তাকিয়ে আছে। ফাহাদ তাড়া দেয় জায়ানকে দেখতে যাবার জন্য। ইনায়া ফাহাদকে অনুসরণ করে। তিথি কিছু বলবে তার আগে ঈশান মুখটাকে গম্ভীর করে তিথিকে জানায়, ইনায়া নাভান ভাইয়ের বউ। তিথির চোখ বড় সড়ো হয়ে যায়। নাভানের কাহিনী তো সে ঈশানের কাছ থেকে পুরোটাই শুনেছে। তখন ইনায়ার জন্য প্রচুর মায়া লেগেছিল। ইনায়া ঈশানকে বলেও ছিল যাতে ইনায়ার সাথে দেখা করায়, আর সে না জেনেই ইনায়ার সাথে খারাপ ব্যবহার করলো। ভেতরে প্রচুর গিল্টি ফিল করে তিথি। এদিকে খেপা বাঘিনীর ন্যায় নিধি ঈশানের হাত বগল ধারা করে অন্যদিকে নিয়ে যেতে লাগলো। ঈশান কিছুতেই হাত ছাড়াতে পারল না। তিথি কিছুক্ষণ বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাদের দেখে। হঠাৎ যে আয়ানের কথা মনে হতেই পেছন ফিরে দৌড় লাগায়। ক্যাবিনে ঢুকতেই ইনায়া দেখে মিনারা বেগম মুখে শাড়ির আঁচল চেপে ধরে কেঁদে যাচ্ছেন। বেডে জায়ানকে ওপর করে শুয়ে রাখা হয়েছে। কাঁধের দিকে গুলি লাগা এই অবস্থা। জায়ানের মুখটা মলিন হয়ে রয়েছে। এখনো জ্ঞান ফেরেনি। হাতে ক্যানোলা স্যালাইন হাতে চলছে। তাতে মুখে নাকি একটা সাদা চিকন নল ঢোকানো। শক্তপোক্ত ছেলের এই দশায় মিনারা বেগম আর মিজানুল করিমের অবস্থা খুবই করুণ। ইনায়ের বড্ড মায়া হলো। ফাহাদের চোখে পানি চিক চিক করছে। জায়ানকে এইভাবে দেখে
তার ভালো লাগছে না। অতঃপর তিথিও ঢুকলো সেখানে। এত ভিড় দেখে নার্স এসে সবাইকে বেরোতে বলে। একে একে সবাই বের হতে মিজানুল করিম ইনায়াকে তার কাছে ডাকেন। ইনায়া ধীর পায়ে সেখানে যেতেই শান্ত স্বরে বলেন, তোর জন্য ছেলেটা আমার জীবন পেল, না হলে আজ ছেলে ছেলেহারা হতে হতো। ইনায়া জায়ানের সাথে ছিল? অবাক স্বরে জিজ্ঞেস করে মিনারা বেগম। ফাহাদ তাকে সবটাই বলে। মিনারার অভিব্যক্তি কি তা ঠাহর করতে পারেনি ইনায়া। তিনি ঠান্ডা চোখে ইনায়ের দিকে তাকিয়ে থাকেন। এদিকে তিথি তার মনে অনুশোচনায় ভুগছে। ইনায়ের কাছে তাকে মাপ চাইতে হবে। মিজানুল করিম ইনায়াকে আবার বললেন, তোকে বাড়িতে নিয়ে যেতে বলেছিলাম জায়ানকে। সে দায়িত্ব নিয়ে সবটা আমাকে দিয়ে করে দিয়েছিল। জায়ান বলল, তোর নাভানের সাথে যত তাড়াতাড়ি ডিভোর্স হবে ততই ভালো। আজ গুরুত্বপূর্ণ কাজ ছিল একটা। নাহিদ মির্জার সাথে বসে আমি ডিভোর্সের সব ঠিকঠাক করে নিয়েছি। 2-1 দিন বাদে কাগজ এসে যাবে। তুই সাইন করে তোর দিকটা ঠিক করে নিস। বাদ বাকি না বানিলেই হয়ে যাবে। সব শুনে ইনায়ের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। জীবনের শেষ পরিস্থিতি কি হবে কে জানে। তিথি ইনায়ের মুখের সুন্দর মুখশ্রীর দিকে তাকিয়ে বড্ড মায়া হয়। ফাহাদেরও তাই। ইনায়া মিজানুল করিমকে সায় জানিয়ে উল্টো ঘুরে হাঁটা শুরু করে। কেউ তাকে আটকায় না। আর মিনহারা বেগম আবার অন্য কিছু ভাবতে থাকে। জান কেন ইনায়ার ডিভোর্সের জন্য উতলা হয়ে উঠেছে। এদিকে নিধি প্রচণ্ড রাগ নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। পারলে সে মারতে পর্যন্ত পারত। তখন ঈশানকে ধরে সে বাগানের এদিকে নিয়ে আসে। ঈশান আজ নিধির কাণ্ডে অবাক হয়, বিরক্ত দুটোই হয়েছে। নিধি কখনো তার সাথে এমন করেনি। ঈশান বিরক্ত স্বরে বলে, কিরে এখানে আনলি কেন? কথা শুনে তো বুঝলাম সে ফাহাদ ভাইয়ের বোন। তো ভ্রুকুচকে তাকায় নিধির নিকট ঈশান। নিধি শান্ত চোখে তাকায় ঈশানের পাশে। মায়াবী মুখখানা কিছুটা মূর্ছা গেছে। পাতলা ঠোঁটগুলো নাড়িয়ে সহসা জিজ্ঞেস করে, তুই ওর সাথে কি করছিলি? একসাথেই তো দুজনে হাসপাতালে ঢুকলে। ব্যাপার কি? তুমি কি করে জানলে জায়ান ভাইয়ের খবর? নিধির এতগুলো প্রশ্নের চিপায় পড়ে ঈশান। নিধি সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঈশান এবার খেকিয়ে ওঠে, কানের নিচে মারবো একটা। তুই আমাকে এইসব জিজ্ঞেস করছিস কেন? তুই কি আমার বস? সর এখান থেকে। বলো বলছি, না হলে খারাপ হয়ে যাবে। আরো জোরে খেকিয়ে ওঠে নিধি। ঈশানের চোখগুলো আরো বড় হয়। তুই আমার সাথে এভাবে গলা উঁচিয়ে কথা বলছিস গাধি? বলছি, দরকার পড়লে আরো জোরে বলবো। এখন বলো, তুমি এখানের খোঁজ কি করে পেলে? এফবিতে দেখেছি নিউজ, গোমরা মুখে বলে ঈশান। নিধি এবার উত্তর শোনা মাত্রই ঘুরে হাসপাতালের ভেতর চলে যায়। ঈশান বোকার মতো নিধির যাওয়ার দিকে তাকিয়ে রয়। কেটে গেছে বেশ কদিন। ইনায়ের জীবন স্বাভাবিকভাবেই চলছে। তিথি ইনায়ের কাছে মাপ চেয়ে নিয়েছে সেদিনই। ইনায়া আর তিথি খুব মিলেমিশেই থাকছে। এই কয়দিনেই তিথি অনেকটা ফ্রেন্ডলি হয়ে উঠেছে ইনায়ের সাথে। সকল হয়েছে অনেক আগে। ইনায়া মাত্র ঘুম থেকে উঠে 1 কাপ চা নিয়ে জানালার কাছে দাঁড়িয়েছে। আজ ভার্সিটিতে ক্লাস নেই, তাই ইনায়া ভাবছে বাইরে বের হবে। 2টো টিউশনি নিয়েছে ইনায়া। মিজানুল আর সোহানের টাকা সে নিতে চায় না আর। নিজেকে গড়তে হবে আগে। তিথি সকাল সকাল গোসল শেষে ইনায়ার পাশে দাঁড়ায়। আজকের দিনে প্ল্যান কি তোমার? ইনায়া পাশে দাঁড়ানো তিথির দিকে তাকায়। মুচকি এসে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, আজ একবার ওই বাড়িতে যাব, তারপর বিকালের দিকে টিউশন শেষে ফিরব। টিউশনের কি দরকার? বাবা ভাই শুনলে ভীষণ রাগ করবে। ইনায়া হাসলো তিথির কথায়। টেবিলের উপর কাপটা রেখে ঘুরে তিথির দিকে তাকিয়ে আলতো হাসে। কতকাল আর অন্যের ভরসায় থাকবো? নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। এবার নিজেকে নিয়ে ভাবতে হবে যে। তিথির মন আবারও বিষাদে ছেয়ে যায় ইনায়ের জন্য। এই মেয়েটার জীবনটা আসলেই অস্থিরময়। কিন্তু ইনায়া বড্ড শান্ত নিরুত্তর। তিথি আর কিছু বলে না। তিথি আর ইনায়া রেডি হয়ে বের হয় নিজ গন্তব্যে। আলিশান বেডে উপর হয়ে শুয়ে আছে জায়ান। মেজাজ বিগড়ে রয়েছে তার। কাঁধের ঘাটা শুকানোর পথে। এইভাবে রোগী হয়ে বাড়িতে বসে থাকাটা তার মোটেও ভালো লাগছে না। বাবার করা আদেশ, বাড়ির বাইরে গেলে ঠ্যাং ভেঙে দেবে।
যাতে করে আর রাজনীতির নাম মুখে না আনে। ফাহাদের অভিব্যক্তি একই রকম, সাথে তো মিনারা বেগমের ফ্যাসফ্যাস আছে। তো সব মিলিয়ে অতিষ্ঠ হলেও মনের ভেতর আরও একটা জিনিস পোড়াচ্ছে তাকে। দরজায় নক হওয়ার ধ্যান ভাঙে জায়ানের। একইভাবে শুয়ে মানুষটাকে আসতে বলে। ফাহাদ ঘরে ঢুকে জায়ানের দিকে ভ্রু কুঁচকে তাকায়। পরনে কোমরে সাদা টাওয়াল আর উদাম শরীর, কাঁধের ক্ষতটা ব্যান্ডেজ করা জায়ানের। ফাহাদ পাশে বসে শান্ত স্বরে জিজ্ঞেস করে, এমন নেকেড হয়ে আছিস কেন? বউ তো নাই যে সিক ইউজ করবি? জায়ান শান্ত চোখে ফাহাদের দিকে তাকায়। শোয়া থেকে উঠে বসে, দুহাত খাটের কার্নিশ ভর করে ঘাড় পাকায়। অতঃপর জিজ্ঞেস করে, খলিলের কি খবর? আর বলিস না, শালা বড্ড বার বেড়েছে। আজ বিকেলে শাইন রোডে সমাবেশ ডেকেছে, ইলেকশনও সামনে। আর মাত্র কিছুদিন, এবার আটঘাট বেঁধেই নেমেছে। আমাকে নাকি দাঁড়াতেই দেবে না। আমাদের লোকগুলোকেও হায়ার করার চেষ্টা করছে। তোকে গুলি করে নাকি আমাদের শ্বাসে তার পাওয়ার দেখিয়ে গেছে। শালা কুত্তা, বিড়বিড় করে বলে ওঠে জায়ান। সেদিন ইনায়া পাশে থাকায় কিছু করতে পারিনি সে, না হলে বুঝিয়ে দিত জায়ান কনিমকে এত সহজে নেভানো যায় না। পাহাদের দিকে তাকিয়ে সে কুটিল হেসে বলে, ও আজ বিকেলে সমাবেশে ঢুকতেই পারবে না। তার আগে ওর হাড়গোড় ভেঙে আমি নল্লি বানাবো, আর ওর ছেলেগুলোকে নল্লি চিবাতে দেব। মানে তুই ওর সাথে মারামারি করতে যাবি? এতকে উঠল ফাহাদ। জায়ান রহস্যময় একটা হাসি দিয়ে ফাহাদের দিকে তাকিয়ে থাকে। শোনো জায়ান, একে তো তুই অসুস্থ, তার উপর আবার বাবা। দাদা থাকতে আমাদের কি বলেছিল মনে নেই? বলেছিল রাজনীতিতে ঢুকলে কত কুত্তা এসে পায়ে কামড় ধরবে। আমরাও যদি উল্টে সেই কুত্তার পায়ে কামড়ে ধরি, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কী রইল? আমরা সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করব, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব, কোনো হাতাহাতি মারামারিতে যাব না, ব্যাস। ফাহাদের কথায় হাসি পায় যায়নি। সে বিদ্রুপের হাসি দিয়ে বলে, এতদিনে নিশ্চয়ই বুঝে গেছ, রাজনীতিতে রাজনৈতিক কৌশল অবলম্বন না করে গদিতে টিকে থাকা অসম্ভব। আমি বাবা কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। খলিলের পাওনা ওকে বুঝিয়ে দেব। সেদিন ইনায়া না থাকলে ওর 12টা বাজাতাম। ফাহাদ হতাশ হয়ে যায়। সমাবেশের খবরটা জায়ানকে দেওয়া তার উচিত হয়নি। কিছুতেই জায়ানকে বাড়ির বাইরে যেতে দেবে না ফাহাদ। তাতে দমাতে বিপক্ষের লোক তার ভাইকে টার্গেট করেছে। তার পরিবারকে সেফলি রাখতে হবে ভাবছে ফাহাদ। হুড়মুড়িয়ে হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে তিথি। ফাহাদ আর জায়ান একযোগে সেদিকে তিথির দিকে তাকায়। তিথি জায়ানের পাশে বসে পড়ে। আজকে ক্লাস নেই, তাই তোমাকে দেখতে চলে এলাম। এমন হুটহাট রাস্তায় চলাচল কম করবে এখন থেকে। মিশু আর দিবার সাথে হুটহাট এখানে সেখানে চলে যাস না। ফাহাদের কথায় হাসে যান। তিথি বোকার মতো ফাহাদের দিকে তাকিয়ে থাকে। কেন অকপটে জানতে চাইল তিথি। ফাহাদ মিন মিন স্বরে বলে, আর বলিস না, অপোজিট পার্টিতে উঠছে, না জানি কখন কি হয়। তিথি একটু হাসে, মাথা নাড়িয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি এখন ইনায়ার সাথে বেশিরভাগ হলের রুমেই থাকি। ইনায়ার নাম শুনে যান নড়ে চড়ে বসে, মুখ গম্ভীর করে নিধিকে জিজ্ঞেস করে, কেমন আছে সে? আছে একরকম, বিষাতে দিনগুলো কাটাচ্ছে মেয়েটা। তারপরে মুখে হাসি বজায় রাখে। গত কয়েকদিন যাবৎ টিউশনিও করছে। নিজের পায়ে নাকি দাঁড়াতে হবে, তাই নিজ খরচটাও সে চালাতে চায়। তিতির কথায় দুই ভাই নাকশ হয়ে যায়। ইনায়া কেন টিউশনি করবে? তাদের কি কম আছে নাকি? ফাহাদ উচ্চ স্বরে বলে, এ আবার কেমন বোকামি? আমরা আছি কি করতে? ইনায়া এখন পড়াশোনায় ফোকাস করুক না। চাকরি না হয় পড়াশোনা শেষ করে করবে। তুই ওকে নিষেধ করিসনি? করেছি তো ভাইয়া, তার কথা ঘুরে ফিরে একটাই। তিথি মলিন মুখে বলে। জায়ান বিরক্ত স্বরে বলে ওঠে, মেয়েটা অত্যন্ত ঘাড় তেরা। দেখ না, আমাকে এই 10 দিনে এসে একবারও দেখে গেল না। অন্যদিকে টিউশনি নিয়ে পড়েছে। জায়ানের কথায় তিথি আর ফাহাদ উভয় মাথা নাড়ায়। ফাহাদ মুচকি এসে বলে ওঠে, কেন ভাই, তোকে দেখতে আসা কি তার দায়িত্ব ছিল না কর্তব্য? জায়ান শান্ত গলায় বলল, কোনোটাই না। মানবিক দিক থেকেও তো পারত, যেখানে সে নিজেই আমাকে হসপিটাল অবধি নিয়ে গিয়েছিল। ফাহাদ তিথিকে চোখের ইশারায় কিছু বোঝাতেই সে হেসে ওঠে। তারপর জায়ানকে ধরে জিজ্ঞেস করে, তুমি নেয়ার কথা একটু বেশিই ভাবছো না? জায়ান জবাব দেয় না, মুখটা গম্ভীর করে রেখে দেয়।
ফাহাদ আর তিথি একটু বেশিই বুঝে সব বিষয়ে, সেটা জায়ানের ধারণা। তোরা আমার রুম থেকে বের হ, আমি কাপড় পরবো। জায়ানের কথায় তারা উঠতে নিলে মিনারা বেগম আসে কফি নিয়ে। তিথি ঝটপট কফি নিয়ে বসে পড়ে। আবার ফাহাদও তাই। জায়ানের হাতে কফির কাপ দিতে দিতে মিনারা শান্ত গলায় বলে, ইনায়াকে তার ডিভোর্স নিয়ে তোমার তো ভাবতে হবে না। তার জন্য তোমার বাবা আর ভাই আছেন। তুমি নিজের কাছে ফোকাস করো ঠিক মতন। কথাটা বলে মিনারা বেগম চলে গেলেন। তিন ভাই বোন তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। জান মুচকি হেসে কফি থেকে স্লিপ নিয়ে বিড় করে বলে, আমি আবার নিজের কাজেই তো ফোকাস করছি মা, সেটা তুমি বুঝবে না। মির্জা বাড়িতে ইনায়া এসেছে অনেকক্ষণ যাবৎ, সবার সাথে কথা হয়েছে, কিন্তু একবারের জন্য সোহানা মির্জার সাথে কথা হয়নি তার। নিপাকে দুবার ডেকেও এসেছেন, কিন্তু তিনি আসেনি। নিপার থেকে ইনিয়া জানতে পারে সোহানা আর নাহিদ মির্জার সম্পর্ক সে আগের মতোই রয়েছে। ইনা আয়শা মির্জার নিধির সঙ্গে কথা বলছিল। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে উপরের দিকে অগ্রসর হয়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ইনার বুক ভেঙে আসে। এই বাড়িটাকে তো নিজের বাড়ি বলে ফেলেছিল সে। এখন সে এখানকার কেউ নয়। সোহানা রুমে ঢুকে ইনায়া খাটে হেলান দিয়ে শুয়ে আছেন তিনি। ইনায়া তার পাশে বসে শান্ত স্বরে জিজ্ঞেস করে, আমার সাথে কথা বলবে না মামনি? সোহানা মির্জা তাকায় ইনায়ের দিকে। মলিন মুখে হেসে ওঠে তৎক্ষণাৎ। শরীরটা তার নেতিয়ে রয়েছে অনেকটা। তোকে দেখলো যে অপরাধের বোঝাটা আরো বেড়ে যায় মা। এনায় মলিন হাসে। সোহানা মির্জার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বাবার সাথে কোনো সম্পর্ক খারাপ করেছো তুমি? ওনার একটা ভুলের জন্য দুজনকে ছাড়বে কেন? সোহানা শান্ত চোখগুলোতে অশ্রুপাত ঘটে। যার জন্য নিজের জীবনের এত কিছু ত্যাগ করলাম, নাফানের জন্য সুখ কুড়াতে গিয়ে আমি নিজেই তোকে হতগহবে তলিয়ে দিয়েছি। এই বোঝা নিয়ে আমি এই বাড়িতে থাকি কি করে? নাভান ভুল মামনি, ছোটবেলার ক্ষোভটাকে বড় করে ভীষণ ভুল করেছে। তুমি তার ভালোর জন্যই তোমার থেকে পরিবার থেকে আলাদা করেছিলে, যেটা ওনার বুঝতে ভুল হয়েছে। পশ্চিমা সংস্কৃতিতে নয়, বরং তাকে তুমি স্মার্ট শিক্ষিত করতে চেয়েছিলে। বাবা এরও বোঝার ভুল বাদ দাও। ইনার কথায় আসে সোহানা। তখনই হঠাৎ নাহিদ মির্জা ঘরে ঢুকে। ইনার সামনে সোহানার হাত জড়িয়ে ধরে বলে ওঠেন, আমি না বুঝে সেদিন এইসব বলেছিলাম, তাই বলে আমাকে ছেড়ে চলে যাবে? নাভানের এমন হওয়ার জন্য তুমি দায়ী নও। সে নিজেই পশ্চিমা সংস্কৃতি নিজের করে নিয়েছিল। আমার বুঝারই ভুল হয়েছে। সোহানা নিরুত্তর রইল। যদি না কিছু করেও বুকের ভেতর কষ্টে দুমড়ে মুচড়ে যাওয়া মন তার এত হাহাকার করে, তাহলে দূর দেশে তার ছেলে কি করে আছে? কি হতো ছেলে শান্তভাবে আদরে কথায় বোঝালে? একাকিত্ব তার ছেলেকে পশ্চিমা সংস্কৃতিতে ঢেকে ফেলেছে। আজ হয়তো সবই ঠিক থাকতো যদি নাভানকে সে মাতৃত্বের আদরে মানাতো। নানা নানু মারা যাওয়ার পরে নাভানকে একা না রাখলে আজ এত কিছু হতো। সোহানার কেন জানি মনে হচ্ছে সে আসলেই মা হতে পারেনি। নাহিদ মির্জার হাতটা শক্ত করে ধরে সোহানা। ইনায়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, চল, আজকে তোকে আমি নিজ হাতে রেঁধে খাওয়াবো। সময় দিতে পারবি তো? এরা মাথা নাড়িয়ে জবাব দেয়। সোহানা একটু হাসতে দেখে নাহিদ মির্জা আর ইনা উভয়ের ভালো লাগে। সাইন রোডের দিকেই ছিল খলিলের দলীয় সমাবেশ। বিকাল 4টা বাজতে শুরু হবে সেটা। মাঝখানে সড়ক, দুপাশে বিশাল ভূমি। তাতেই সমাবেশের আয়োজন করে ভেবেছিল খলিল। গাড়িতে দলবল নিয়ে সেদিকে যেতেই বাধে বিপত্তি। হঠাৎ করে কালো রঙের 4টে গাড়ি এসে তাদের মাঝে ফেলে গোল গোল করে ঘুরতে থাকে। খলিল কিছুটা ঘাবড়ে যায়। গাড়ি থেকে নামতেই দেখতে পায় তাদের সামনে রাখা বড় মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িতে এক পা উপরে রেখে ওপরে বসে আছে জায়ান। পরনে কালো প্যান্টের, শরীর এঁটে রয়েছে কালো শার্টের হাতার ওপর দিয়ে বিশাল ব্যাপী পেশিগুলো বিদ্যমান। এক হাতে সিগারেট টানছে,
এক হাতে গাড়িতে ওঠানো পায়ের হাঁটুর উপর, সে হাতের সিগারেট ধরা। খলিলকে বেরোতে দেখে ও দাঁত পার করে হাসে জায়ান। খলিল ভেতরে একটু ভয় পেলেও প্রকাশ করে না। ভয়ঙ্কর ভাবে রেগে জায়ানকে জিজ্ঞেস করে, এসব কি জায়ান? অভদ্রের ন্যায় ছেলেপুলে নিয়ে রাস্তা কেন আটকালে? সরি কাকু, একটু সহ্য নিন। আপনার ভাতিজিরা সভ্য হতে পারেনি, কি আর করবেন? ঘাড় বাঁকিয়ে বলে জায়ান। মধ্যবয়সী খলিল এবার চটলেন। ঠিক সময় বিয়ে করলে জায়ানের মতো ছেলে থাকতো তার, আর সেই হাঁটুর বয়সী ছেলেরা এখন তার সাথে লাগতে আসে। রাগে গজ করতে শুধালেন, বেয়াদব হয়েছে সবগুলো, সামনে থেকে সরে দাঁড়াও বলছি। জায়ান এবার বসা থেকে নেমে দাঁড়ায়, সিধে হয়ে দাঁড়াতে পারে না, তবুও মুখে হাসি বজায় রেখে খলিলের সামনে দাঁড়ায়। এজন্যই আপনার সাথে আমার খেলা খেলা সব জায়গায় ভালো চলে, বুঝলেন কাকু? জায়ানের ছেলেগুলো এবার হেসে ওঠে। জায়ান ঘাড় বাঁকিয়ে সবটাকে চুপ করায়। তোরা কি অন্য কিছু মিন করছিস? খবরদার এটা ভুলেও মনে আনিস না, আমি তো মাঠে ঘাটের খেলার কথা বলছি। সব কটার হাসি আগের থেকে চওড়া হয়ে যায়। জায়ানও গা দুলিয়ে হেসে ওঠে। ঈগল চোখে খলিলের দিকে তাকিয়ে আছে জায়ান। খলিলের চোখ মুখে ভয়ের আভাস। বাজেভাবে আজকে সে জায়ানের হাতে পড়েছে। তার সঙ্গে লোকজন খুবই কম। কি চাইছো তুমি? আমায় বিকেল 4টার আগে সমাবেশে যেতে হবে। তোমার সাথে হিসাব আমি পরে করব। জায়ান খলিলের কথা শুনে হাসি থামায়। পাশে তাকিয়ে তার দলের সোহেল নামের একটা ছেলেকে ডেকে ওঠে। সোহেল এগিয়ে আসতে জায়ান মুখটা মলিন করে শুধায়, কিরে, তোরা এমন জোড়া হয়ে কাকুকে যেতে বাধা দিচ্ছিস কেন? আবদার আছে কোনো? সোহেল খুশিতে গদ করে ওঠে, বলে, আমরা কাকুর কোলে উঠতে চাই, এইটুকুনই, নে উঠে পড়। জায়ান কথাটা বলে আরো দুজন ছেলে এসে খলিলকে চেপে ধরে। আকস্মিক ঘটনায় খলিল বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে জায়ানের দিকে। এইসব কি হচ্ছে জায়ান? জায়ান বাঁকা হাসে। খলিল লোকগুলোকে জায়ানের লোকেরা ধরে রেখেছে। জায়ান এতটা একটা হকি স্টিক হাতে নিয়ে সেটা অন্য হাতে নাড়াতে বলে, ওদের আপনার কোলে ওঠার শখ হয়েছে, কি করব বলেন? মাঝে মধ্যে ছেলেপুলের আবদার মেটাতে হয়। আমি আপনার সাথে 10 দিন আগের হিসাব চুকাতে এসেছি কাকু। আপনি পরে হিসাব করলে তো আর আমার পুষবে না। আমি আবার কারো কাছে ধার রাখি না। কথাটা বলে জায়ান খিলখিল করে খলিলকে পিটাতে শুরু করে। মারতেই থাকে জায়ান, থামে না আর। খলিল লোকগুলোকে পিটিয়ে চলেছে জায়ানের লোকেরা। খলিল মার খেয়ে আত্মরা প্রায়। সে আবেগের বশে বিষাক্ত সাপের লেজে কামড় মেরেছে। এবার সাপের কামড় তো তার শরীরে পড়বেই। খোলামেলা জায়গায় আশেপাশের মানুষ এসে ভিড় জমিয়েছে। পাশ দিয়ে দু একটা গাড়ি যেতে যাতায়াত করছে তখনও। ইনায়া মির্জা বাড়ি থেকে ফিরে একটা বাচ্চাকে পড়াতে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় মানুষের ভিড় দেখে রিকশা থেমে যায়। ইনায়া ভাড়া মিটিয়ে ভিড় ঠেলে ভেতরে যেতেই তার চক্ষু কপালে। জায়ান বেদমভাবে একটা লোককে মারছে। কয়েকদিন আগেও তো মরার মতো অবস্থা ছিল, এখন ঠিকই গায়ে জোর চলে এসেছে। এই সন্ত্রাসী আর ভালো হবে না। আগে তো নিজের বাগানে ছিল, এবার জনসমক্ষে গুন্ডামি করছে। ভাবছে ইনায়া। জায়ানের চোখ হঠাৎ মানুষের ভিড়ের মধ্যে অচেনা মুখের পাশে চেনা মুখের দেখা পেল। হাতের স্টিকটা ফেলে দেয় তৎক্ষণাৎ। ঘামের জবজবে অবস্থা জায়ানের। খানিকক্ষণ আগের পরিপাটি চুলগুলো কপালে ভিজিয়ে পড়ে আছে। এক পা দুপা করে ইনায়ের দিকে এগোয় জায়ান। ইনায়াও তাই। জায়ান ইনায়ার দিকে তাকিয়ে স্মিত হাসি দেয়। এখানে কি করো বোকা হরিণী? আপনার গুন্ডামি দেখতে এসেছি। উফ, এতগুলো দর্শকের মাঝে তুমিই একজন যে আমাকে সার্থক করে দিয়েছে। ইনায়া মুখ বাঁকায়। জায়ান হাসে গা দুলিয়ে। ইনায়া এবার আশেপাশে তাকিয়ে মুখ গম্ভীর করে বলে, আপনি সন্ত্রাসী আর ভালো হলেন কই? ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, আর গুন্ডামি করতে রাস্তায় চলে এসেছেন। 1 সপ্তাহ আগে তো বিছানায় উপর হয়েছিলেন, এখন ঠিকই শরীরে জোর চলে এসেছে। জায়ান হাসি থামিয়ে ইনায়ের দিকে তাকায়, শান্ত স্বরে জবাব দেয়, আপনার মনে আছে আমি আহত হয়েছিলাম? মনে থাকবে না কেন? সেদিনকার পরিস্থিতিতে আমরা দুজনেই ছিলাম।
এজন্যই তো আমি আছি। নাকি গেছি তা আপনি একবারও খোঁজ করেননি? ইনায়া থমকায়। আসলে সে জায়ানের কোনো খোঁজ নেয়নি। আর নেবেই বা কেন? জায়ান তার কে হয়? ইনায়ার মুখ আবার ঘুরে। মামাতো ভাই হিসেবেও খবর নিতে পারতো। তাই এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিলে? জায়ানের গম্ভীর স্বরে তার দিকে তাকায় ইনায়া। নিজেকে ধাতস্থ করে অকপটে বলে, টিউশনে ছিল একটা, সেখানেই যাচ্ছিলাম। কিন্তু আপনার মতো সন্ত্রাসীর জন্য তা হলো না। এতগুলো মানুষকে ছেলে পেলে নিয়ে পেটাচ্ছেন। মানুষ পেটাতে ভালো লাগে আমার, তাই পেটাচ্ছি। আর ওই শেয়ালটাই আমাকে গুলি করেছিল। আর এখন যদি আমি বাঘ হয়ে তার বিচার করতে না পারি, আমার বাঘ না হয়ে বিড়াল সেজে বসে থাকা দরকার। যান গম্ভীর স্বরে বলে ইনায়াকে। ইনায়া অবাক হয়। নিশ্চয়ই এই ছেলে গুলি খেয়ে পাগল হয়ে গেছে। চোখে মুখে হাসি, তবুও কি ভয়ঙ্কর অভিব্যক্তি জায়ানের। জায়ান পেছন ফিরে সোহেলকে ডাকে। সোহেল আসতে এসে গম্ভীর গলায় বলে, খলিলের লোক যে কোনো সময় এখানে আসতে পারে। তুই ইনায়াকে হলের গেটের নামিয়ে দিয়ে আয়। আমি এই ফাঁকে একটু কাকুর খেদমত করি। এনায়া এদের এদের দিকে তাকিয়ে জায়ান গম্ভীর স্বরে আরো গম্ভীর করে, আর লিসেন, তুমি এখন ঘাওড়ামি না করে সোহেলের সাথে যাও। আজ সাই রোডে মারামারি হবে, পরে বাসায় ফিরতে পারবে না। ইনায়া মাথা নাড়িয়ে যায়, সায় জানায় সে এই ঝামেলায় থাকতে চায় না। জায়ান ঘরে যেতে নিলেই ইনায়া পেছন থেকে ডেকে ওঠে। জায়ান ফিরে ইনায়ের দিকে তাকাতেই ইনায়া ঠোঁট নাড়ে আস্তে আস্তে করে বল, শেয়াল আর বাঘকে মামা ভাগিনা তা নিশ্চয় জানেন। শেয়ালের বুদ্ধি কিন্তু বাঘের শক্তির চাইতেও বেশি। তাই বলছি, বেশি বল প্রয়োগ না করে বুদ্ধি নিয়ে ভাবুন। তা না হলে শেয়ালের চতুর বুদ্ধির কবলে পড়বেন বাঘ মামা। কথাটা বলে চোখের ইশারায় করে নেয়া চলে যায়। জায়ান পোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইনায়া শেষমেশ তাকে মামা উপাধি প্রদান করলো দেখে বাচ্চাদের একটু বেশি সময় দিয়েছে ইনায়া। বিকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। 4 বছরের প্রথম বৃষ্টির শপিং করতে এসেছে নিধি। ঘড়িতে সময় বিকাল 5টা। ইনায়াকে সে জোর করলেও আসেনি, তার টিউশন আছে। একা একা বোরিং লাগছে নিধির। কিছু কেনাকাটা করে 3rd ফ্লোরে কফি শপে আসে। কিছুক্ষণ বসে থেকে যেই না উঠবে, তখনই তার চোখ পড়ে সামনে বসা ফাহাদের ওপর। তার সাথে বসা অত্যন্ত সুন্দরী শাড়ি পরা একটা রমণী। তারা কিছু একটা বিষয় নিয়ে গভীর আলোচনা করছে। নিধি ব্যাগ থেকে ফোন নিয়ে কয়েকটা ছবি তুলল। গার্লফ্রেন্ড নিয়ে কফি শপে ঘুরে বেড়ায়, আর মেয়ে দেখলে ফ্লার্ট করে। দেখাবো মজা এই মেয়রকে। নিধি কথাটা বলে ফোনটা আবার ব্যাগে ঢুকিয়ে নেয়। আচমকা ফাহাদের চোখ পড়ে নিধির দিকে। সে বসা থেকে ওঠে। নিধি তা লক্ষ্য করতে ঝটপট উঠে পড়ে। নিধি ফাহাদকে ফেস করতে চায় না। ফাহাদও কম যায় না। নিধির সামনে কি দাঁড়িয়ে পড়ে। কেমন আছো নিধি? শপিং করতে এসেছিলে বুঝি? দেখতেই তো পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? ফাহাদের প্রশ্নের প্রেক্ষিতে নিধি তেতে গিয়ে জবাব দেয়। ফাহাদ বিরক্ত হয় প্রচুর। এই মেয়ে তাকে 4 আনার দামও দেয় না। অবশ্যই এর দায় ফাহাদের। সে নিজেই নিধিকে এমন হতে বাধ্য করেছে। ফাহাদের সাথের মেয়েটা এতক্ষণে তাদের কাছে চলে আসে। ফাহাদ নিধিকে দেখিয়ে আলতো হেসে বলে, লোক তিলক, শি ইজ নিধি, নাভানের বোন। সত্যি? তিলক অবাক হয়। সে খুশি মনে নিধির দিকে হাত বাড়ায়। নিধি আপাতমস্তক তিলককে দেখে নেয়। স্লিভলেস ব্লাউজের সাথে পাতলা ফিনফিনে শাড়ি পরে আছে মেয়েটি। নিধির কিছুটা রাগ হয়। সে গম্ভীর মুখে তিলকের সাথে হাত মেলায়, অতঃপর গম্ভীর স্বরে বলে, আমি আসছি ফাহাদ ভাইয়া, গুরুত্বপূর্ণ কাজ আছে একটা। কথাটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় নিধি। হাতে তার ভ্যানিলা ফ্লেভারের কোন আইসক্রিম। আজকে গাড়ি আনেনি নিধি। প্রায় সবসময় সে একা একা রিক্সা করে ঘোরে। নিধি একটা রিক্সায় বসে ইনায়ের জন্য কিছু কাপড় কিনেছে। সেগুলো দিয়ে বাড়িতে যাবে নিধি। কিছু দূর যেতেই নিধি খেয়াল করে একটা গাড়ি তাদের পেছন পেছন আসছে। নিধি খেয়াল করতেই দেখতে পায় গাড়িটা ফাহাদের। নাক মুখ কুচকালো সে। এই লোক আবার তাকে ভাও দেবার চেষ্টা করছে। নিধি এবার
তাকে সহজে পাত্তা দিলে তো। গলির মোড়ে রিকশা থামতেই ভাড়া মিটিয়ে নিধি সামনে এগোয়। বাকি রাস্তা হেঁটেই যাবে সে। কিছু দূর যেতেই নিধি দেখে ফাহাদ তার পেছন পেছন আসছে। নিধি উল্টো ঘুরে ফাহাদের দিকে এগিয়ে যায়। কোনো ম্যানার নেই নাকি মেয়র সাহেব? এইভাবে একটা সাধারণ মেয়ের পিছু করছেন? বিষয়টা দৃষ্টিকটু লাগছে আমার কাছে। হাতে হাত রেখে শক্ত স্বরে জবাব বলে ওঠে নিধি। ফাহাদ আমতা আমতা করে বলে, মানে দেখলাম গাড়ি আনুনি, তাই ভাবলাম একটু খেয়াল রাখি, এই আর কি। নিধি এবার তেতে ওঠে, আর এক কদমে এগিয়ে বাজ খায় গলায় বলে, খেয়াল রাখার জন্য আমার ফ্যামিলি আছে, আপনারও তো টেনশন করতে হবে না। ফাহাদ অন্যদিকে তাকে চচ্চন করে বলল। অতপর নিধির দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না? সবার সাথে তো ঠিকই থাকো, আমার সাথে এলেই মেজাজ দেখাও। কারণ আপনি নিজে তৈরি করে দিয়েছেন। নিধির কথায় ফাহাদ স্মৃতিচারণ করে 2 বছর আগের। তখন নিধির সাথে ফাহাদের টুকটাক এফবি মেসেঞ্জারে কথা হতো। নিধি বড় ভাইয়ের মতোই ফাহাদকে সম্মান করত। বিপত্তি সৃষ্টি হয় হঠাৎ করেই। ফাহাদ নিধির সাথে ফ্লার্ট শুরু করে। নিধি প্রচুর বিরক্ত হয় এতে। ফাহাদকে বুঝিয়ে কোনো লাভ হয় না। ঝামেলা তখন আরো জোরালো হয় যখন ফাহাদ নিধিকে তার সাথে রিলেশনে যাবার অফার করে। নিজের থেকেও 13 বছর বড় ফাহাদের এমন সাহস থেকে 17 বছর নিধি তখন তেতে উঠেছিল। ইচ্ছে মতো ছেড়েছিল ফাহাদকে। সে এত বড় ভাইয়ের জায়গায় বসিয়েছিল তাকে। সেই থেকেই নিধি ফাহাদকে দেখলেই রেগে উঠত। সবে কথা মনে করে ফাহাদ নিধির দিকে চোরা চোখে তাকায়। আপনি কি আসলেই মেয়ে? আমার তা মনে হচ্ছে না। কাজকর্ম ফেলে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছেন। তা তো ঘুরবেন, ডান হাত ছোট ভাই আছে যে, লজ্জা করে না? অসুস্থ ভাইটাকে কালো মারামারি করতে পাঠিয়েছেন। আমি একটা কাজ চোর, আপনি একটা কাজ চোর। আপনাকে দিয়ে এলাকার কোনো উন্নয়ন হবে না দেখছি। কর্কশ কণ্ঠে বলে ওঠে নিধি। ফাহাদ প্রতিবাদের স্বরে বলে, মোটেই না, জায়ানকে করা পাহারাই রেখেছিলাম। তারপরও জানি কেমন করে বেরিয়ে গেল। আর আমি ভুলেও কাজ করে হেলাফেলা করি না। একটু আগেই তো মিটিং সেরে এলাম। হ্যাঁ, কি মিটিং করেছেন তা আমি নিজের চোখেই দেখেছি। আসলে তুমি ভুল। ফাহাদকে কথা শেষ করতে দেয় না নিধি। সামনে ফিরে হাঁটতে শুরু করে। ফাহাদও তাল মেলায়। কিছুক্ষণ হাঁটতেই তাদের পেছনে একটা কুকুর আসে। সে ওদের পেছনেই চলছে। নিধি এবার ভয় পেলে পেছন ফিরে খেকিয়ে ওঠে, আপনার এলাকার কুত্তাটাও দেখছি আপনার শিক্ষায় শিক্ষিত হয়েছে। ফাহাদ কুকুরটা দেখে একটু সরে দাঁড়ায়। তারপর নিধির দিকে তাকিয়ে রাগী গলায় বলে, তুমি আমাকে কুকুর বলে মিন করছো? আরে বাহ, এত তাড়াতাড়ি বোঝার জন্য ধন্যবাদ। বলবো না তো কি করব, দুজনেই তো পেছনে লেগেছেন। ফাহাদ রেগে কিছু বলতে যাবে, তার আগে সে লক্ষ্য করলো কুকুরটা নিধির আইসক্রিমের দিকে তাকিয়ে আছে। এক্ষুনি আইসক্রিমটা ফেলো বলছি। মানে আইসক্রিম ফেলবো? জীবনেও ফেলবো না। তাহলে কুকুরের কামড় খাও। ফাহাদের কথায় নিধি লক্ষ্য করে আসলে কুকুরটা তার আইসক্রিমের দিকে তাকিয়ে আছে। নিধি একটা ঢুক গিলে ফাহাদকে বলে, এটাকে এক্ষুনি তাড়ান বলছি। ফাহাদ ভয়ে ভয়ে বলে ওঠে, আমি কুকুর ভয় পাই। হাসতে গিয়েও হাসে না নিধি, কারণ সেও একই পথের পথিক। তবুও ছেলে হয়ে ফাহাদ ভয় পাবে কেন মানতে পারে না নিধি। মেয়র হয়ে কুত্তাকে ভয় পাচ্ছেন? দাঁড়ান, আমার থেকে শিখে সাহসী হয়ে নিন। নিধির কথায় ফাহাদ চমকায়। এই মেয়ে কী করবে এখন? নিধি আশেপাশে তাকিয়ে একটা ইটের কণা এনে কুকুরটাকে ঢিল ছড়ে। ব্যাস, মুহূর্তেই কুকুরটা তেতে নিধির দিকে তাকিয়ে খেকিয়ে ওঠে। নিধি ভয় পেয়ে দিক শূন্য হারিয়ে দৌড় লাগায়। ফাহাদ হতভম্ব হয়ে সেও একই কাজ করে। কুকুরটা তাদের পেছনে খেপে যায়। পাশে তাকিয়ে ফাহাদকে দেখে ব্যঙ্গ করে বলে, এ নাকি এলাকার মেয়র, আমাকে নিজের এলাকার কুত্তা দিয়ে ধাওয়া করিয়েছেন তো, এর হিসাব আমি পরে করব। ফাহাদ হুঙ্কার দিয়ে বলে, আগে এর থেকে ছাড়া পাই, তারপর তোমার সাথে হিসাব করব আমি, ফাজিল কথাকার। নিধি আর কিছু বলতে গিয়েও বলে না। লক্ষ্য করে দৌড় প্রতিযোগিতায় 2 বাচ্চা ছেলেকে আজ পড়াতে এসেছেন ইনায়া। দুজনই যমজ ভাই। একটা একটু গম্ভীর, অন্য ছেলেটা প্রচুর দুষ্ট। 1 ঘন্টা কি করে একই সামাল দিচ্ছে ভাবছি ইনায়া। কখনো ভাইয়ের খাতা টেনে নিচ্ছে, তো কখনো নিজেরটা ফেলে দিচ্ছে। একজন মহিলা নাস্তা দিয়ে ইনায়াকে
সেগুলো এক প্লেটে জমাচ্ছে ছেলেটা। এনায়া বিশেষভাবে ছেলেটাকে কিছু বললেও মানছে না। হঠাৎ সেখানে বাচ্চাদের মা রিমা আসে। তাকে দেখে ছেলেটা শান্ত হয়ে বসে। রিমা এনায়ার পাশে বসে ক্লান্ত ভঙ্গিতে বলে, আসলে আমার এই ছেলেটা প্রচুর দুষ্টুমি করে, আশা করি মানিয়ে নেবেন। কথা না শুনলে বেত মারার ভয় দেখাবেন। আমি এটাই করি। সমস্যা নেই, বাচ্চারা দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। এনায়া হেসে জবাব দেয়। রিমা প্রশান্তি হেসে জায়গায় ত্যাগ করে। এনায়া আবার ছেলে দুটোর গাল টিপে দেয়। বাচ্চাগুলো দেখতে খুব কিউট। নাম কি তোমাদের? ইনায়া মুচকি হেসে জিজ্ঞেস করে। এতক্ষণ যে লাফালাফি করছিল সে এবার চটপট করে বলে, আমি শুদ্ধ, ক্লাস 3-তে পড়ি। আর তুমি কে? তোমাকে আমরা কি ডাকবো? আমি ইনায়া, অনার্স প্রথম বর্ষ। তোমরা আমাকে আপু বলে ডাকতে পারো। শুদ্ধ মুচকি হাসে শুধু। ইনায়া পাশের বাচ্চাটার দিকে তাকায়। সে গম্ভীর মুখে এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। ইনায়া তাকাতেই সে নড়ে চড়ে বসে। আমার নাম স্বচ্ছ, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আর আমি শুদ্ধ। আর তুমি শুদ্ধ? এনায়া জিজ্ঞেস করে শুদ্ধকে। সে আগ্রহ নিয়ে বলে ওঠে, আমি কিছু হতে চাই না, কারণ আমি বাবার মতো ব্যবসা সামলাবো। জীবনে বড় হতে হলে সবারই একটা নিজের স্বপ্নের গতিতে এগিয়ে যেতে হয়, আর বাকিটা নিয়তি। তোমার বাবা যে ব্যবসায়ী, সেও নিজের স্বপ্ন পূরণ হয়েছে। শুদ্ধ কিছুক্ষণ ভাবলো, তারপর চমকে হেসে উঠে জবাব দেয়, স্বচ্ছ ডাক্তার হবে। আর আমিও যদি অন্য কিছু হই, বাবার ব্যবসা সামলাবে কে? তাই আমি বড় হয়ে বাবার হাতে হাত মেলাবো, আর আম্মুর মতো দেখতে লাল টুকটুকে একটা বউ আনবো। শুদ্ধের কথা ইনার চোখ বড় সড়ো হয়ে যায়। এত ছোট বাচ্চার এমন পাকা কথা। সে আর শুদ্ধকে ঘাটে না, বই খুলে পড়াশোনাতে মনোযোগ দেয়। সন্ধ্যা হয়ে আসছে প্রায়। প্রথম দিন দেখে বাচ্চাদের একটু বেশি সময় দিয়েছে ইনায়া। বিকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বছরের প্রথম বৃষ্টির আগমন বুঝি হতে চলল। ইনায়া চটজলদি বাচ্চাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় ইনায়া। আকাশটাও আজ তার মনের মতো রং ধরেছে। কালো কালো মেঘগুলো জমেছে একত্রে। তা শুধু এখন বৃষ্টি হয়ে ঝরে পড়ার অপেক্ষা। বৃষ্টি ইনায়ের ছোটবেলা থেকেই খুব পছন্দের। ইনায়ের পরনে শুভ্র রঙের সাদা সালোয়ার স্যুট। সে মাথায় ভালো মতো কাপড় দিয়ে হাঁটতে থাকে একটা রিক্সা পাবার আশায়। খানিকক্ষণ বাদে রিক্সা পেলেও অতিরিক্ত ভাড়ার কারণে ইনায়া ছেড়ে দেয় সেটা। ব্যাগে টাকার পরিমাণও খুবই কম। সোহানা মির্জা খরচের জন্য যা টাকা দিয়েছিল সব প্রায় শেষের দিকে। রাস্তার সাইডে দাঁড়িয়ে ইনায়া ল্যাম্পপোস্টের বাতিগুলো মিটিমিটি জ্বলে উঠেছে তৎক্ষণাৎ। হঠাৎ করে বাতাস বয়ে ঝুম বৃষ্টি নামতে শুরু করে। ইনায়া এবার বেকায়দায় পড়ে। এখন আফসোস হচ্ছে রিক্সাটা তখন ছেড়ে দেবার জন্য। সামনে একটা দোকান দেখে সেখানে গিয়ে দাঁড়ায় ইনায়া। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টি আর থামে না। এদিকে ধরণীতে সন্ধ্যার আধার নেমে আসে। ইনায়া হঠাৎ লক্ষ্য করে দোকানে বসা দুটো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদা জামা ভিজে যাওয়ায় শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে। ইনায়া এবার ভয় পেয়ে দোকান থেকে বেরিয়ে মধ্যেই হাঁটা শুরু করে। বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে। কিছু দূর যেতে লোকগুলো ইনায়ার সামনে এসে দাঁড়ায়। আমাগরে দেখা পালাইতেছস মাইয়া? চল, টাকা দিমুনি বাড়াইয়া। ইনায়ার ভেতরটা ঘিন ঘিন করে ওঠে। সে ঠোঁট কামড়ে নিজের ভেতর আসা কান্না গিলে নেয়। ভায়ার তো মুখটাকে কিছুটা কঠিন করে বলে ওঠে, দেখুন আপনারা, আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি তেমন না। রাস্তা ছাড়েন আমার। এত বৃষ্টির মাঝে কই যাইবা মাইয়া? এখন আমাগরে খুশি করে দাও। কথাটা বলে লোকটা ইনায়ার হাতটা ধরতে এলেই ইনায়া লোকটার পশ্চাৎ দেশে একটা জোরে লাথি দিয়ে দৌড় দেয়। লোকটা লাথি খেয়ে রাস্তায় বসে পড়ে। অন্যজন ইনায়ার পিছু করে। সন্ধ্যার নির্জন বৃষ্টির রাস্তায় ইনায়া প্রাণপণে দৌড়াচ্ছে, নিজের সংগ্রাম হারানোর ভয়ে। কিছু দূর যেতেই গাড়ির হেডলাইনের আলো দেখে চোখে আসতেই ইনায়া দাঁড়িয়ে পড়ে। মুহূর্তেই গাড়িটা বিশাল বড় ব্রেক কষে ইনায়াকে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে।
অ্যাক্সিডেন্ট। ইনায়ার পেছনে আসা লোকটা দৌড়ে পালায়। ইনায়া হাঁটু ধরে বসে থাকে। তখনই হুড়মুড় করে গাড়ি থেকে একজন নামে ইনায়ার পাশে এসে বসে। আপনি ঠিক আছেন তো? এইভাবে রাস্তায় দৌড়াচ্ছিলেন কেন? ঠিক মতো ব্রেক না করলে মরতে বসতেন। হঠাৎ এক পুরুষ ভরাট কণ্ঠের কথা শুনে থমকায় ইনায়া। ভেতরে কিছুটা অস্থির অনুভব করে। আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে অবিরাম ধারায় বৃষ্টি তো আছেই। ইনায়া মুখ তুলে সামনে তাকায় পুরুষ অবয়বটির দিকে। মুহূর্তে তার হৃদয়টা ছলাৎ করে ওঠে। ভুল দেখছে না তুই ইনায়া? ভেজা নেত্র পল্লব ঝাপটায় বারংবার। বিদ্যুৎ চমকানোতে সামনের উভয়ের মুখশ্রী প্রকাশ পায় না। না, সে ভুল দেখছে না। এই তো সে পুরুষ যার জন্য ইনায়ার অনেক রাত ঘুমবিহীন কেটেছে। ইনায়া নিষ্পলক চোখে তাকিয়ে থাকে নাভানের দিকে। এখন ইনায়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে দুজনের জুবুথুবু অবস্থা হয়ে আছে। বৃষ্টির পানি মুক্তদানার মতো ইনায়ের মুখ বেয়ে গলদেশে আছড়ে পড়ছে। চোখ দিয়ে অঝরে নোনা পানি পড়ছে ইনায়ার, যা বৃষ্টির ফোঁটা আড়াল করে রেখেছে। আপনি ঠিক আছেন তো? নাভান সহসায় জিজ্ঞেস করে। ইনায়া নিশ্চুপ, কোনো উত্তর দিতে পারে না। কেউ যেন তার গলা চিপে ধরে আছে। নাভান বিরক্ত হয়ে যায় প্রচুর। এয়ারপোর্ট থেকে আসতে আসতে জ্যাম, বৃষ্টি, আবার এই মেয়ে। বাংলাদেশে পা রেখে সিম ভরতেই সাফরানের হাজারটা ফোন। অফিসের ঝামেলা যেন শেষ হবার নয়। তার জন্যই আসতে এত দেরি। কত কাঠখড় পুড়িয়ে বাংলাদেশে এসেও শান্তি নেই। নাভান এক পলক সামনের মেয়েটির দিকে তাকায়। আমি অলমোস্ট ভিজে গেছি, মাত্রই দেশে ফিরলাম। এই ওয়েদারে আমি মানানসই নই। আপনি যদি কাইন্ডলি আপনার ঠিকানা বলতেন। ইনা এবার বসা থেকে উঠে দাঁড়ায়। পায়ে সামান্য মোচড় লেগেছে, হাঁটতেই ঠিক হয়ে যাবে। নাভানের শরীরে ছাই রঙের শার্ট, যেটা শরীরে এঁটে আছে। সামনের দুইটা বাটন খোলা, তাতে লোমহীন বুকের অংশ দেখা যাচ্ছে। চুলগুলো বৃষ্টির পানিতে কপালে আছড়ে পড়েছে। ইনায়া উল্টো ঘুরে ব্যাগ হাতে নিয়ে চলে যেতে নাভান বলে, দেখুন, আমি যদি ভুল না হই, কে একজন আপনাকে ধাওয়া করেছিল। এই রাতে গাড়িও পাবে না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ইনায়া তাচ্ছিল্যের সাথে হাসে, যেটা নাভানের অজানায় থেকে যায়। এতক্ষণে ইনায়া মুখ খোলে, দেখুন, বৃষ্টি কমে এসেছে, আমি ঠিক যেতে পারবো। আপনাকে ধন্যবাদ। নাভানের ইনায়ার কথাটা পছন্দ হয় না। সে বিরক্ত স্বরে বলে, লিসেন, আপনি এখনো সেফ না। ওই লোকটা যদি আবার অ্যাটাক করে, আপনি আমাকে বিশ্বাস করে গাড়িতে বসুন, আমি সেফলি পৌঁছে দেব। ইনায়ের এবার বুক চিরে কান্না আসে। সামনের লোকটা তার স্বামী। আর কিছুক্ষণ সে এখানে থাকলেই কেঁদে ফেলবে, কিন্তু সে নাভানের সামনে নরম হতে চায় না। লোকটা এসেছে তাকে জীবন থেকে সরাতে। ইনায়াও সেটা সাদরে গ্রহণ করবে। কেঁদে কেটে নাভানের সামনে নিজেকে অসহায় দাবি করতে চায় না ইনায়া। প্লিজ চলুন। ইনায়ার আর করে না। নাভান গাড়ির দরজা মেলতে ইনায়া উঠে বসে। নাভান গাড়িতে বসে স্টেডিয়াম ঘোরাতে ঘোরাতেই ইনায়ের দিকে এক পলক তাকায়। ইনায়া মাথা নুয়ে বসে আছে। ব্যাগ থেকে একটা কাগজ বের করে নাভানের দিকে এগিয়ে দেয়। নাভান ঠিকানাটা দেখে একটু স্বস্তি পায়। একই রাস্তা হলে বাকিটা পথ নাভান ইনায়াকে জিজ্ঞেস করে গাড়ি চালায়। পথে কেউ কোনো কথা বলে না। ইনায়া বেহায়ার চোখ বারবার নাভানে নিবদ্ধ ছিল। লোকটা তো তার, সে যতই অস্বীকার করুক। কিন্তু পরিস্থিতি কি নির্মল অবিচল। নাভান ইনায়াকে কয়েকবার লক্ষ্য করে। মেয়েটার মায়াবী চোখ জোড়া যেন কিছু বলছে তাকে। দীর্ঘ 1 ঘন্টার জার্নি শেষে হলের কিছুটা সামনে 2 রাস্তার মোড়ে আসতেই ইনায়া বলে ওঠে, এখানেই রাখুন, না হলে আপনার গাড়ি আবার ব্যাক করতে হবে। আপনি কি করে জানলেন? অবাক হয়ে প্রশ্ন করে নাভান। ইনায়া হকচকিয়ে যায়। তারপর কথা কাটানোর চেষ্টা করে বলে, আসলে আমার মনে হয়েছে এমনটা। আসলেই। নাভান ঠোঁট ছাড়িয়ে হাসলো। ইনায়া নাভানকে ধন্যবাদ জানিয়ে উল্টা ঘুরে হাঁটা শুরু করে। আপনার নামটা তো বললেন না, মিস? নাভান জিজ্ঞেস করে। ইনায়া পেছন ফেরে মুচকি হেসে জবাব দেয়, ইনায়া, আমি ইনায়া। কথাটা বলে আগের না ইনায়া চলতে থাকে। নাভান ইনায়ার নাম শুনে হতবাক হয়। মনের মধ্যে ভেসে ওঠে 10 মাস আগে বিয়ে করা সেই মেয়েটির কথা। ইনায়া, এতটা মিল নামের। নামটা বিহীন আর কিছুই তো ইনায়ান জানে না নাভান।
নাভানের চোখে ভেসে ওঠে ইনায়ের মুচকি হেসে ওঠাটা। কি নিষ্পাপ লাগছিল তখন। কান্নারা বাঁধ ভেঙে গড়িয়ে পড়ে অশ্রু হয়ে। ইনায় অনেক কষ্টে নিজেকে সামাল দেয়। নাভানকে দেখে পুরনো স্মৃতি যেন মাথা চেপে ধরে তার। এইভাবে হুট করে সামনে আসাতে ইনায়ার কি প্রতিক্রিয়া দেবে নিজেই ভুলে গেছে। চোখের সামনে ভেবে ওঠে নাভান আর অদিতের অজস্র অন্তরঙ্গ মুহূর্তের ছবি, যা এতদিন অতীতে তাকে একের পর এক দিয়ে এসেছে। 4 মাস আগে অদিতি তাকে মেসেজে বলেছিল সেটা আগেই ছুঁয়ে দিয়েছে অদিতি। ইনায়া ব্লক করে দিয়েছিল তখন অদিতিকে। তারপর বিভিন্ন নাম্বার দিয়ে ইনায়াকে জ্বালায় অদিতি। মাঝে মধ্যে ইনায়া অবাক লাগে, এতটা নির্লজ্জ কেন কোনো মেয়ে হয় কি করে? কোনোদিন এই দুটো মানুষকে সে ক্ষমা করতে পারবে না। হলের গেটের সামনে আসতেই থমকায় ইনায়া। চোখ পড়ে সামনের কালো গাড়িতে আধশোয়া হয়ে থাকা জায়ানের পানে। সে এক পায়ের ওপর আরেক পা রেখে বৃষ্টিতে ভিজে বেয়ার গিলছে। চোখ তার ইনায়াতেই নিবদ্ধ। ইনায়া 2 কদম আগে বাড়াতে জায়ান গলা ছেড়ে গিয়ে উঠল। বান্ধবী, তোর ব্যবহারটা আজও বুঝিনি। জানতাম না তোর ভেতরে এত শয়তানি। ইনায়ার চোখ মুখ কুচকায়, তারপর শীতল কণ্ঠে বলে, বাজে? কি? আপনার গান আর গানের গলা দুটোই বাজে। জায়ান মুচকি হেসে বলে ওঠে, বোকা হরিণ, সাহসী হয়ে উঠেছ? মন্দ নয় বটে, কিন্তু এই নির্জন রাতে কতটুকু সেভে থাকতে পারবে? ইনায়া নিষ্প্রাণ হেসে উত্তর দেয়, যতক্ষণ দেহে প্রাণ থাকবে। জায়ান ঘাড় নামিয়ে হেসে ওঠে। গাড়ি থেকে নেমে ইনায়ের সামনে এসে দাঁড়ায়। সাদা টি শার্ট, কালো জিন্স। ইনায়ের দিকে তাকিয়ে হাতের বোতলে মুখ লাগায় জায়ান। ইনায়া লক্ষ্য করে জায়ানের কপাল হাতে ব্যান্ডেজ করা। নিশ্চয়ই কালকের মারামারি করতে গিয়ে লাগিয়েছে। এ অসুস্থ শরীর নিয়ে বৃষ্টিতে ভিজছেন কেন? আপনার যে অনেক শক্তি তা বোঝাতে। জায়ান উত্তর দেয় না, নিষ্পলক চোখে তাকিয়ে থাকে ইনায়ের দিকে। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে গেটের দিকে অগ্রসর হয়। পেছনে থেকে হেসে বলে, আজকেও ড্রেস কোড মিল খেয়াল করেছেন হরিণী? ইনায়া দাঁড়ায়, কিন্তু পেছন ফিরে না। জায়ান হাসে। বোতল হাতে ঘাড় কাত করে ইনায়াকে দেখতে থাকে। আবারও মেঘের গুরুম গুরুম আওয়াজ আকাশে ভেসে ওঠে। জায়ান এবার হালকা উচ্চ স্বরে বলে ওঠে, এই বৃষ্টিটা ঠিক তোমারই মতো, যতক্ষণ না মেঘটাকে আসেই না। ইনায়া এবার ঘুরে মুখ কিঞ্চিত পাকা করে শান্ত কণ্ঠে শুধালো, রাজনীতি ছেড়ে দিয়ে মুভিতে কাজ করেন, ভালো ফ্যান ফলোয়ার বাড়াতে পারবেন, কপিবাজ একটা। জায়ান ঠোঁট উল্টয়, হতাশ হয়ে বলে যায়, হাজারো বিষ্ট সিক্ত রোমান্টিক ছেলেদের মনের কথা নিয়ে যদি ডিরেক্টর ছবি বানায়, এতে আমার কি অপরাধ? ইনায়া হেসে ওঠে, নির্মল মুক্তি ঝরানো হাসি তার। বাড়িতে যান, বিপক্ষের কেউ দেখলে কিমা মারবে। কথাটা বলে ইনায়া গেটের ভেতর ঢুকে পড়ে। জায়ান বাড়ির সামনে গিয়ে পিড় করে বলে, এই স্নিগ্ধ বৃষ্টির ধারাতে, কাটুক রাত তোমারই মায়াতে, জানতে পারবে কি কোনোদিন হয়েছি প্রণয়ে দগ্ধ এই রাতে, তোমার এই মায়া ঝরা হাসি